দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী ভাই বোনদের আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে আরো একবার আন্তরিকভাবে অভিনন্দন জানাই। তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের লেসন 4 ইংরেজি বিষয়ে টেক্সট বুকে লেসন 4 এ একটা কবিতা আছে, সেটা হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি। এই মাই ওন ট্রু ফ্যামিলি এই কবিতাটা তোমাদেরকে আজকে একদম জলের মতো সহজ করে দেব এবং প্রত্যেকটা লাইন থেকে শুরু করে প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা এক্সপ্রেশন কেন, কি কারণে, কি অর্থে ইউজ করা হয়েছে সেটা তোমাদেরকে আজকে জানিয়ে দেব। সো প্রথমে কবিতাটা যেভাবে আছে বইয়ে সেভাবে পড়ি। কবিতাটা হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি, আমার নিজের সত্যিকারের পরিবার। লিখেছেন টেড হিউজেস। পুরো নাম টেড হিউজেস এর পুরো নাম হচ্ছে এডওয়ার্ড জেমস টেড হিউজেস। তার জন্ম এবং মৃত্যুকালীন পিরিয়ডটা হচ্ছে 1930 থেকে 1930 থেকে 1998, অর্থাৎ 1930-এ জন্ম আর 1998-এ মৃত্যু। কবি এবং কবিতার নাম অবশ্যই ভালো করে মনে রাখবে, কারণ এগুলো পরীক্ষাতে আসে। স্কুল বোর্ডে, মাদ্রাসা বোর্ডে, প্রত্যেকের পরীক্ষাতে কিন্তু এগুলো আসতে পারে। ইভেন মাদ্রাসা বোর্ডে এসেওছে। কে ছিলেন টেড হিউজেস? কে ছিলেন ছোট্ট করে জেনে নাও। একজন নোটেড, পরিচিত একজন ইংলিশ কবি ছিলেন, ইংরেজ কবি ছিলেন। অ্যান্ড তিনি তার মৃত্যু পর্যন্ত সময়কালীন, অর্থাৎ 1984 থেকে মৃত্যু পর্যন্ত তিনি ইংল্যান্ডের সভাকবি ছিলেন, অর্থাৎ গ্রেট ব্রিটেনের তিনি সভাকবি ছিলেন। বোঝা গেল, পোয়েট লরিয়েট ছিলেন। তার বিভিন্ন গুরুত্বপূর্ণ বা ফেমাস যে সমস্ত তার লেখনী ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হিসেবে ছিল বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেইন অ্যান্ড টেলস ফ্রম ওভিড। এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কিছু সৃষ্টি। এই যে কবিতাটা মাই ওন ট্রু ফ্যামিলি, এই কবিতাতে কবি আমাদেরকে যে বিষয়টা বর্ণনা করতে চেয়েছেন সে বিষয়টা তোমাদেরকে আমি তোমাদের বইয়ে ছোট্ট করে কয়েকটা নীল লেটার্সে লিখে দিয়েছে। দেখো, দ্য পোয়েম ডিসক্রাইবস দ্য ম্যাজিক্যাল এক্সপেরিয়েন্স অফ আ ইয়াং চাইল্ড ইন অ্যান ওক উড, অর্থাৎ একটা ওক বনে, ওক গাছের বনে একটা ছোট্ট শিশুর একটা ম্যাজিক্যাল এক্সপেরিয়েন্সকে এই কবিতা বর্ণনা করেছে বা বর্ণনা করে। অ্যান্ড ইন্ডিকেটস দ্যাট, এবং ইঙ্গিত দেয় যে হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ শুড বি থ্রাইভস অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি। বলছে যে সেখানে মানুষ এবং গাছেদের একটা পরিবার হিসেবেই বেড়ে ওঠা উচিত। It focuses strongly on the need to protect our natural environment. কি বলে দিয়েছে? এটা আমাদেরকে খুবই জোরালো দাবি জানায়। কিসের প্রয়োজন? একটা বিষয়ের প্রয়োজন। সেটা কি? আমাদের যে ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক যে পরিবেশ, সে প্রাকৃতিক পরিবেশকে আমাদের প্রোটেক্ট করতে হবে, আমাদের রক্ষা করতে হবে। কেন? ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, মানুষের উপকারের জন্যই, মানুষের জন্যই কিন্তু প্রাকৃতিক পরিবেশটাকে বাঁচিয়ে রাখতে হবে। এটা কবি কবিতায় তিনি উল্লেখ করেছেন। এবার লাইন বাই লাইন আমি কবিতাটা তোমাদের পড়বো এবং সেখানকার ডিটেল মিনিং তোমাদেরকে বলবো। খুব সহজ। দেখো, বলছে ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড। একদা আমি নিঃশব্দে, ক্রেপ্ট মানে হচ্ছে হামাগুড়ি দিয়ে যাওয়া বা নিঃশব্দে যাওয়া। একদা আমি নিঃশব্দে ওক গাছের বনে গিয়েছিলাম। আই বলতে এখানে কবি, এখানে ইয়াং চাইল্ড বলেছে, অর্থাৎ কবি যখন মেবি কবিতার যে চাইল্ডহুড যে এক্সপেরিয়েন্স সেটাকে কবি এই কবিতার মধ্যে বর্ণনা করতে চেয়েছেন। দ্যাট ইজ হোয়াই হি হিয়ার ইউজেস আই অর দ্য ফার্স্ট পারসন ন্যারেশন টেকনিক তিনি এখানে ইউজ করেছেন। কেন? তিনি বোঝাতে চেয়েছেন যে হিয়ার দ্য স্পিকার ইজ পোয়েট হিমসেলফ। এখানে কবি হচ্ছে নিজে স্পিকার এবং এখানে তিনি বোঝাতে চেয়েছেন যে এই তার এক্সপিরিয়েন্সটা কখনকার, when he was a young child, যখন সে একজন অল্প বয়সী শিশু ছিল তখনকার এক্সপিরিয়েন্স তাকে তিনি এই কবিতার মধ্যে দিয়ে বর্ণনা করতে চেয়েছেন। My dear students, you have to remember that this is an allegorical poem. এটা একটা রূপক ধর্মী কবিতা। রূপকতার আড়ালে তিনি অনেক ক্যারেক্টার্সকে নিয়েছেন, হিউম্যান ক্যারেক্টার্স নিয়েছেন, কিন্তু তার মধ্যে দিয়ে তিনি অর্থবোধক অর্থ প্রকাশ করেছেন। একরকম লিখেছেন এবং আরেক রকম তিনি বর্ণনা করেছেন। একরকম তিনি ক্যারেক্টার্স নিয়েছেন, আর একটা ক্যারেক্টার্সকে তিনি বর্ণনা করেছেন। এটা হচ্ছে এক ধরনের অ্যালিগোরিক্যাল পোয়েম।
বলছে আই ওয়াজ লুকিং ফর আই স্ট্যাগ, বলছে যে আমি একটা পুরুষ হরিণের খোঁজ করছিলাম। এখানে স্ট্যাগ মিন্স মেল ডিয়ার। অ্যাকচুয়ালি এখানে কবি কি বোঝাতে চেয়েছেন স্ট্যাগ বলতে গিয়ে? মানুষ হচ্ছে অজানাকে জানা আর অদেখাকে দেখা, এটা মানুষের চিরন্তন অভ্যেস। এটা না হলে কিন্তু অজানাকে জানবে, এটা মানুষের আগ্রহ। অচেনাকে চিনবে, মানুষের আগ্রহ। যা দেখেনি সে দেখবে, এটা মানুষের আগ্রহ। তাহলে হিউম্যান কোয়েস্ট ফর আনঅ্যাটেনেবল, যেটা মানুষ এখনো প্রাপ্তি ঘটেনি সেটার পিছনে খোঁজাটা হচ্ছে মানুষের ধর্ম, মানুষের আগ্রহ। এটাকে তিনি এখানে স্ট্রেস দিয়ে বোঝাতে চেয়েছেন। অ্যাকচুয়ালি তিনি হরিণ খোঁজার মধ্যে দিয়ে আমাদেরকে বর্ণনা করতে চেয়েছেন, কি বর্ণনা করতে চেয়েছেন? যে আইডিয়াল প্লেস ফর লিভিং, একটা একদম আইডিয়াল প্লেস, উপযুক্ত বাসস্থানের জায়গা খোঁজার কথা তিনি এখানে উল্লেখ করতে চেয়েছেন। নেক্সট লাইন, আই মেট অ্যান ওল্ড উম্যান দেয়ার, সেখানে একটা বৃদ্ধা মহিলার সঙ্গে আমার দেখা হয়। তো এখানে বৃদ্ধা মহিলা কি? হিয়ার দ্য ওল্ড উম্যান সিম্বলাইজেস দ্য মাদার নেচার। এখানে ওল্ড উম্যান বলতে মাদার নেচারকে বোঝানো হয়েছে, অর্থাৎ প্রকৃতি মাতাকে বোঝানো হয়েছে। অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, অর্থাৎ এই বৃদ্ধ মহিলাটার অবস্থাটা কেমন ছিল? অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, বলছে যে গাঁটওয়ালা, লাঠিযুক্ত এবং পরনে ছিল ছেঁড়া পোশাক। তার মানে এর মানেটা কি? নবলি মানে হচ্ছে প্রায় নড়বড়ে, ঠিক আছে, একটা গাঁটওয়ালা লাঠি, ঠিক আছে। নবলি মানে তোমাদের দিয়ে দিয়েছে, দেখবে যে আনস্টেডলি, নড়বড়ে মানে লাঠি ধরে আছে, গাঁটযুক্ত লাঠি, কিন্তু সেটা নড়বড় নড়বড় করছে, হাত কাঁপছে। তোমরা জানো বৃদ্ধ মানুষদের হাত কাঁপে, অনেক অনেক বৃদ্ধ হয়ে গেলে, অনেক বয়স হয়ে গেলে। আর র্যাগ মানে হচ্ছে ছিন্ন, জরাজীর্ণ, এইরকম। তো কেন কবি এটাই উল্লেখ করেছেন? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, তোমাকে বুঝতেই হবে। কারণ তুমি যখন মাধ্যমিকে এই কবিতাটা আসবে, তোমাকে কিন্তু কঠিন প্রশ্ন দিলে তোমাকে তো পারতে হবে। তাহলে অ্যাকচুয়ালি কি? হিয়ার দ্য পোয়েট ট্রাইজ টু মিন দ্য ডেপ্লোরেবল বা দ্য উফুল কন্ডিশন বা দ্য মেজারেবল কন্ডিশন অফ আওয়ার মাদার নেচার, অর্থাৎ প্রকৃতি মাতার যে জরাজীর্ণ অবস্থা সেটা তিনি এখানে উল্লেখ করতে চেয়েছেন। অ্যাকচুয়ালি নবলি কথাটা বলেছেন এবং র্যাগ কথাটা বলেছেন, তার মধ্যে দিয়ে তিনি যদি লিটারালি বোঝাতে চান তাহলে তিনি লিটারালি এখানে বুঝিয়েছেন যে দ্য উম্যান ইজ শেল্টারলেস অ্যান্ড দ্য পোয়েট ইন ডেপথ, দ্য পোয়েট ট্রাইজ টু মিন দ্য ডিপ্লোরেবল কন্ডিশন বা দ্য মিজারেবল কন্ডিশন অফ দ্য নেচার, প্রকৃতি মাতার জরাজীর্ণ অবস্থা বা সংকটকালীন অবস্থাটাকে তিনি এখানে বর্ণনা করতে চেয়েছেন। He said, সে বলল, I have your secret here inside my little bag, বলছে সে বলল, অর্থাৎ ওই বৃদ্ধ মহিলাটি বলল যে আমার এই ছোট্ট থলেতে, আমার এই ছোট্ট ব্যাগে তোমার জন্য একটা সিক্রেট আছে। কবি কেন এখানে সিক্রেট কথাটা উল্লেখ করেছেন? কবি উল্লেখ করেছেন যে আমাদের যে মানুষ কি করে, যে আই হ্যাভ এ সিক্রেট, মানে কি? যে এখানে স্ট্যাগের খোঁজে গিয়েছিল, কিন্তু স্ট্যাগ তো পাইনি। তাকে পেয়েছিল, উম্যানের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। এখানে সিক্রেট বলেছেন, তার পিছনে কিছু রিজন আছে। গোপন কথা বলতে বুঝতে হবে যে গাছেদের কার্যকলাপ এবং মানুষের কার্যকলাপ কমপ্লিটলি অপোজিট, আর এই বিপরীত ধর্মিতাকে এখানে বোঝাতে চেয়েছেন। গাছ নিরলস ভাবে মানুষকে উপকার করে যায়, আর হিউম্যান তার কন্ট্রিবিউশনটা কিন্তু মনে রাখে না। এই দুটো বৈপরীত্যকে এখানে তিনি বোঝানোর চেষ্টা করেছেন। Then she began to cackle, তারপরে সে কর্কশ শব্দে বা বিকট শব্দে কি করতে লাগলো? হাসতে লাগলো। এখানে বিকট শব্দে হাসতে লাগার অর্থটা কি তিনি এখানে বুঝিয়েছেন? অর্থটা তিনি এখানে বুঝিয়েছেন, তিনি ন্যাচারাল ক্যালামিটিকে বুঝিয়েছেন, অর্থাৎ প্রকৃতির যে ক্যালামিটি, প্রকৃতির যে ক্রিয়াকলাপ, প্রকৃতির ক্ষিপ্ততাকে তিনি এখানে বুঝিয়েছেন। যদি ঝড় হয়ে শুরু হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অবস্থাটা কিন্তু খারাপ হয়ে যায়। আমরা চাই যে প্রকৃতির অবস্থাটা যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। and I began to quack, এবং আমি কি করতে শুরু করলাম? এবং আমি কাঁপতে শুরু করলাম। অর্থাৎ এখানে প্রকৃতির ক্যালামিটিতে মানুষ ভয় পেয়েছে। এখানে সি বলতে কিন্তু প্রকৃতি মাতা, আর প্রকৃতি মাতা অর্থাৎ প্রকৃতি মাতা যখন হেসেছে, মানে কি? যখন তার ন্যাচারাল ক্যালামিটি দেখিয়েছে, ওয়েদার, যেটা যে ওয়েদারটা, এই যে ন্যাচারাল ক্যালামিটিতে, এটার ফলে
হিউম্যান বিংস ভয় পেয়েছে, তাই এখানে কবির মাধ্যমে হিউম্যান বিংস এর ভয়টাকে তিনি এখানে তুলতে চেয়েছেন। পিপলস প্যানিক উইথ দ্য অ্যাডভেন্ট অফ ন্যাচারস ক্যালামিটি, এটাকে তিনি এখানে বোঝাতে চেয়েছেন কবি। নেক্সট প্যারা, দেন সি বিগান টু, নেক্সট লাইন, সি ওপেন্ড হার লিটল ব্যাগ, সে তার ছোট্ট থলেটা খোলে, অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওক, এবং আমি দ্বিতীয়বারের মতো আমি দ্বিগুণ ভাবে জেগে উঠলাম। তার মানে তিনি এর আগে একবার জেগে উঠেছিলেন, কখন? যখন তিনি ওক গাছের বনে ঢুকে পড়েন। অ্যাকচুয়ালি হি ওয়াজ ড্রিমিং, হি ইজ ড্রিমিং, সে কি করছে? সে স্বপ্ন দেখছে, বা হি ওয়াজ ড্রিমিং, সে স্বপ্ন দেখছিল, এবং স্বপ্নে সে একটা ওক গাছের বনে চুপিসারে ঢুকে গিয়েছিল একটা পুরুষ হরিণ খোঁজার জন্য। এইটা ছিল তার ফার্স্ট ড্রিম, ফার্স্ট জেগে ওঠা। আর সেকেন্ড বার জেগে উঠেছে কখন? যখন ওই বৃদ্ধ মহিলাটা তার থলেটা খুলেছিল, তখন। কি বলছে? অ্যাকচুয়ালি টুয়াইস অ্যাওক, এই যে দ্বিতীয়বার জেগে ওঠা, অর্থাৎ মনের দিক থেকে পরিবর্তন হওয়াটা, এটাই বোঝাতে চেয়েছেন। সারাউন্ডেড বাই স্টিয়ারিং ট্রাইবস, সারাউন্ডেড বাই কি? তারপরে সে দেখে যে তাকে একদল উপজাতি ঘিরে রয়েছে। হিয়ার ট্রাইবস আর নাথিং বাট দ্য ওক ট্রিজ, এখানে স্টিয়ারিং ট্রাইব বলতে ওক ট্রিজ কে বোঝানো হয়েছে, ওক গাছেদেরকে বোঝানো হয়েছে, যেটা কবিকে চারপাশ থেকে ঘিরে রেখেছিল। এরকম কন্ডিশনটা এখানে তিনি দিতে চেয়েছেন, যেহেতু একটা রূপকধর্মী কবিতা। মি ট্রাই টুয়াইস টেক, এবং আমি বাধা অবস্থায় দেখলাম, একটা খুঁটির সঙ্গে আমাকে বাধা অবস্থায় আমি দেখলাম, ঠিক আছে, বা পোলের সঙ্গে বাধা অবস্থায় আমি দেখলাম। তবে এখানে কি, এই যে মি ট্রাই টুয়াইস টেক, আমরা যুগ যুগ ধরে প্রকৃতির ক্ষতি করে আসছি। প্রকৃতি আমাদেরকে নিঃস্বার্থভাবে বিভিন্ন জিনিস দিয়ে যাচ্ছে, বিভিন্ন কন্ট্রিবিউট করে যাচ্ছে, আর আমরা যুগ যুগ ধরে প্রকৃতির ক্ষতি করে আসছি, প্রাকৃতিক সম্পদ নষ্ট করে আসছি, ইভেন আমরা বিভিন্ন পশুদেরকেও শিকার করছি। তাই কবি এখানে এই লাইনটার মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছে যে তাকে বাধা হয়েছে, মানে বোঝাতে চেয়েছে যে ন্যাচারস রিভেঞ্জ লাইক অ্যাটিটিউডকে তিনি এখানে প্রকাশ করতে চেয়েছেন, অর্থাৎ প্রতিশোধ স্পৃহা যে গুণ, এটাকে তিনি প্রকাশ করতে চেয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন প্রকৃতি যদি প্রতিশোধ নিতে শুরু করে, আমরা কেউ বাঁচবো না, আমাদের প্রত্যেককেই কিন্তু প্রকৃতির মতো ধ্বংস হয়ে যেতে হবে। নেক্সট প্যারা, দে সেড, তারা বলল, উই আর দ্য ওক ট্রিজ, ইউর ওন ট্রু ফ্যামিলি। এবার ওক গাছেরা বলছে যে আমরা হলাম ওক গাছ, আমরা তোমার প্রকৃত পরিবার, তোমার সত্যিকারের নিজের পরিবার, এটা জানাচ্ছে, কবিকে জানাচ্ছে। অর্থাৎ গাছ আসলে মানুষের আসল পরিচয়, গাছের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ সম্পর্ক আছে, গাছ এবং মানুষ ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ প্রকৃতির সঙ্গে গাছের সঙ্গে মানুষের একটা অবিচ্ছেদ্য অংশ, তার সম্পর্ককে কবি এখানে প্রকাশ করার চেষ্টা করেছেন। তারপরে গাছগুলো বলছে, উই আর চপ ডাউন, আমাদেরকে কাটা হয়, কুচি কুচি করে কাটা হয়। উই আর টার্ন আপ, আমাদেরকে নষ্ট করে ফেলা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, কিন্তু তোমরা তাকিয়েও দেখো না একবার, তোমাদের চোখের পলকও পড়ে না। অর্থাৎ এখানে বোঝাতে চেয়েছেন কবি যে হিউম্যান বিংস রিমেন ইনডিফারেন্ট টুয়ার্ডস দ্য awful condition, towards the deplorable condition of the nature। যখন প্রকৃতির শোচনীয় অবস্থা থাকে, এই শোচনীয় অবস্থার সময় মানুষ যে উদাসীন থাকে, এই উদাসীনতাকেই তিনি এই জায়গাটুকুর মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা বলে দিচ্ছি, এরকম আলোচনা কোথাও পাবে না। নেক্সট বলছে, আনলেস ইউ মেক আ প্রমিস নাও, যদি তুমি এক্ষুনি আমাকে প্রমিস না করো, নাও ইউ আর গোয়িং টু ডাই। এখানে তিনি আইরনিক্যালি কথাটাকে ইউজ করছেন যে ইউ আর গোয়িং টু ডাই, পরিহাস করছেন। যদি তুমি আমাকে শপথ না করো এখন, তাহলে তুমি এখন মারা পড়বে, তোমাকে এখন মেরে ফেলা হবে। কবিকে থ্রেট দিচ্ছে কারা? ওক গাছেরা কবিকে থ্রেট দিচ্ছে। নেক্সট বলছে, whenever you see an oak tree felled, যখনই তুমি দেখবে একটা ওক গাছকে কেটে ফেলা হয়েছে, swear now, এক্ষুনি শপথ করো, you will plant two, তুমি দুটো গাছ লাগাবে। unless you swear, যদি না তুমি শপথ করো, the black oak bark will wrinkle over you, তাহলে এই যে তুমি ওক গাছ দেখছো, এই ওক গাছের কালো চামড়া বা কালো বাকল তোমাকে জড়িয়ে নেবে, তোমাকে পেঁচিয়ে নেবে, তার ছাল দিয়ে তোমাকে পেঁচিয়ে জড়িয়ে বেঁধে নেবে। এখানে তিনি বোঝাতে চেয়েছেন অরিডিটি অ্যান্ড ব্যারেননেস
কে বোঝাতে চেয়েছেন এখানে? অ্যাকচুয়ালি নিরসতা, ঠিক আছে, নিরসতাকে বোঝাতে চেয়েছেন। গাছেতে নিরসতা এই জিনিসটাকে বোঝাতে চেয়েছেন, অর্থাৎ নিষ্ঠুরতাকে তিনি প্রকাশ করতে চেয়েছেন। আরো বলছে গাছ, কি বলছে গাছ, কি অভিযোগ জানাচ্ছে, কি কমপ্লেন দিচ্ছে, ঠিক আছে, কি অ্যালিগেশন দিচ্ছে, কবিকে কি অ্যালিগেশন দিচ্ছে দেখো। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওক ট্রিজ, এবং তোমাকে এই ওক গাছের মধ্যে তোমাকে রেখে দেওয়া হবে, তুমি ওক গাছের মধ্যে থাকবে, থেকে যাবে তুমি ওক গাছের মধ্যে, where you were born, যেখানে তুমি জন্মেছিলে, but never grew, কিন্তু যেখান থেকে তুমি আর বেড়ে ওঠোনি, বা যেখান থেকে তুমি আর কখনো বেড়ে উঠবে না। তার মানে এখানে কবি বোঝাতে চেয়েছেন যে we have physical experience, বা we have physical existence, but আমাদের physical development হয়েছে, we have physical development, but humans have not mental development to understand, to realize the contribution of the nature, to contribution of the trees. অর্থাৎ ওই বোঝাতে চেয়েছেন তোমাকে ওক গাছের ভেতরে আটকে দেওয়া হবে, সেখান থেকে তুমি বেড়ে উঠতে পারবে না, যেখানে তুমি জন্মেছিলে কিন্তু সেখান থেকে তুমি আর বেড়ে উঠতে পারোনি, এমন অবস্থা তোমার তৈরি হবে। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে তোমার শারীরিক বৃদ্ধি ঘটবে কিন্তু মানসিক বৃদ্ধি ঘটবে না, এটা তিনি বোঝাতে চেয়েছেন। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে প্রকৃতি, তোমার শারীরিক বৃদ্ধি ঘটেছে কিন্তু তোমার মানসিক বৃদ্ধি ঘটেনি, যে তোমার নিজের পরিবার, তুমি গাছ ছাড়া প্রাকৃতিক সম্পদের ক্ষতি হলে, গাছেদের ক্ষতি হলে তোমার ক্ষতি হবে, এটা তুমি বুঝতে পারোনি, তোমার মেন্টাল ডেভেলপমেন্ট হয়নি প্রকৃতির কন্ট্রিবিউশন, প্রকৃতির অবদান বোঝার জন্য। ঠিক এরপরে তিনি লাস্ট প্যারাতে গিয়ে তার উপলব্ধি, লাস্ট প্যারাতে গিয়ে তিনি বলছেন, কবির নিজের রিয়ালাইজেশনটা তিনি বলছেন, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউজ। এটা ছিল আমার গাছের নিচে আমার একটা ড্রিম, আমার একটা স্বপ্ন, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি। আর এই ড্রিমটা, এই স্বপ্নটা আমাকে কি করে দিয়েছে? পরিবর্তন করে দিয়েছে, অল্টার্ড করে দিয়েছে। তার মানে কবি বোঝাতে চেয়েছেন যে তার মধ্যে অল্টার্ড মি, দ্যাট মিনস কবি এখানে বোঝাতে চেয়েছেন সেলফ রিয়ালাইজেশন। এখানে স্পিরিচুয়াল একটা বিষয় আছে, কিন্তু একটা সেলফ রিয়ালাইজেশন, আত্ম উপলব্ধিকে তিনি এখানে বোঝাতে চেয়েছেন, যে তার ভিতরে একটা আত্ম উপলব্ধি হয়েছে যে গাছ মানুষ আলাদা কিছু নয়, গাছের সঙ্গে মানুষ ওতপ্রোত ভাবে জড়িত, গাছ ছাড়া মানুষের অস্তিত্ব নেই, মানুষ ছাড়াও গাছের অস্তিত্ব নেই, এটা তিনি এখানে বোঝাতে চেয়েছেন। এই রিয়ালাইজেশনটাই কবির মনের ভেতরে এসেছিল। তারপর তিনি বলছেন, when I came out of the oak wood, যখন আমি ওক গাছের বন থেকে বেরিয়ে আসলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, যখন মানুষের সঙ্গে ফিরে আসলাম, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ আ হিউম্যান চাইল্ড, আমার হাঁটাটা ছিল মানব শিশুর মতোই হাঁটা, বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি, কিন্তু আমার মনটা ছিল একটা গাছের মতো, মনটা গাছেদের মতোই, অর্থাৎ গাছের মনের মতোই, ভেতরটা হয়ে গেছিল গাছেদের জন্য ব্যথিত। অর্থাৎ এখানে তিনি বলতে চেয়েছেন যে এভরি হিউম্যান বিইং শুড হ্যাভ স্পেস in her mind, ঠিক আছে, for the mother nature, এটা তিনি বোঝাতে চেয়েছেন যে every human being should have place in her mind for mother nature, because we cannot live without our mother nature, without trees. এই কারণে তিনি এই কবিতাটাকে উল্লেখ করেছেন। তো what is the message of the poem? কবিতাটার মেসেজ কি? The message of the poem is save life to the welfare of human beings, অর্থাৎ হিউম্যান বিংস এর জন্য আমাকে গাছেদেরকে বাঁচাতে হবে, নেচারকে বাঁচাতে হবে। তার মানে অ্যাকচুয়ালি আমি যদি লুসিড ল্যাঙ্গুয়েজ বলতে যাই, আমাকে কি বলতে হবে? টু সেভ ট্রিজ, টু সেভ লাইফ অফ হিউম্যান বিংস। এটা ছিল আমাদের মেসেজ। উই শুড প্রোটেক্ট আওয়ার নেচার, উই শুড প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট। ওকে, এই হচ্ছে প্রত্যেকটা লাইন বাই লাইন। আমি অনেক ডিফারেন্টলি তোমাদেরকে একটু অন্য সেটআপে ডিফারেন্টলি তোমাদেরকে আমি কবিতাটা আলোচনা করার চেষ্টা করলাম। আমি স্ক্রিনে তোমাদেরকে কবিতাটা দেখতেই পেয়েছো তোমরা, যে স্ক্রিনে দেওয়া আছে। সো কবিতাটি নিয়ে যদি কোনো ডাউট থাকে কমেন্ট করতে পারো। আর কবিতাটা কেমন লাগলো যদি খুব সহজে বুঝে থাকো, অবশ্যই একটা লাইক তো প্রাপ্য এত সুন্দর করে এক্সপ্লেনেশন দেওয়ার জন্য। আর যদি ভিডিওটা সত্যি তুমি এই মাই ওন ট্রি ফ্যামিলি যদি তোমাকে সহজ করে বোঝাতে পারি, তো ভিডিওটা প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট, যারা দেখবে
যতজন দেখবে একটা করে শেয়ার করে দিও, দেখবে আরো 10 জনের কাছে চ্যানেলটা পৌঁছে যাবে এবং তারাও এই মাই ওন ট্রু ফ্যামিলিটা খুব সহজে বুঝতে পারবে। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ স্মাইলিং।